মেরিনেস গ্রুপে আজকে আমাদের একটা বিদায় অনুষ্ঠান ডিরেক্টর আব্দুর রহমান পাটোয়ারির। আমাদের বিদায় অনুষ্ঠানে আব্দুর রহমানকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম, কিছু মানুষ চেষ্টা করতেছে, আমি এটার একটা সঙ্গী হলাম। স্যার অন্তত জানে মোশাররফ ভাইয়ের একটা নেক্সট প্রজেক্টে আমাকে রাখতে চাইছে। আমি কিন্তু মেরিনাস গ্রুপের জন্য থাকি নাই, কারণ দুই দিকে মনোযোগ দেওয়া যায় না। সেম প্রোডাক্টে দুই জায়গায় কাজ করা যায় না। ডিরেক্টে ঠিক আছে, আমরা অনেকটা স্লিপিং ইনভেস্টর, বাট তার মানে অন্তত আমাকে একটা কন্ট্রাক্টে 3টা মাস সময় দিই, এরপর ঘুমাই, সমস্যা তো নেই। আমার কথা হচ্ছে আগে বিষয়টা কি করি, আমি একটু ফুললি জিনিসটা জেনে নিই যে কী হইতেছে। যে ওনারা যে বলে ওনাদের অ্যাসার আছে, এটা আছে, ওইটা আছে, এরা কারা আসলে। আমি এদেরকে গিয়ে দেখতে গেলাম। আমি কিন্তু এগুলো সব করছি অনেকটা মানে আমার নিজের এতমিনানের জন্য। আমি তো বলবো মাঝে মাঝে অডিটে যাওয়াও দরকার। নিজের চোখে না দেখলে এগুলো কিছুই বোঝা যাবে না। আমাদের যে প্রতি মাসে যে ভর্তুকি, এটার মার্জিনটা হঠাৎ করে কয়েক লাখ বাড়ছে। আমি ওই মাসটা তাকে জিজ্ঞেস করলাম এই মাসে বাড়লো কেন। সে আমাকে ক্লিয়ার দেখালো ওই মাসে এই নর্থ বেঙ্গলের জন্য না সাউথ বেঙ্গলের জন্য নতুন 2টা এসএম যুক্ত হয়েছে। এখন এইটাকে তোমার হঠাৎ করে একটা মাসে তোমাকে এটা কি করতে হবে, সে তো এসে সেল শুরু করে দিতে পারবে না, তাকে অ্যাডজাস্ট হইতে হবে। তো সে দেখছে যে হ্যাঁ, তার অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওই মাসে বেতন বাড়ার পরিমাণ সব কিছু মিলে যাচ্ছে। সো এটা ওকে। এই জিনিসগুলো এখন কথা হচ্ছে, এটা যদি তুমি জাহাজ থেকে প্রশ্ন করো, তোমার কটা বুঝাবে বলো তো আমারে। আমি কিন্তু এগুলো সব চেক করছি। চেক করার পরে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে না, এখানে চেষ্টা চলতেছে, এত কোনো সন্দেহ। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ দিতে কি করবো না, কুণ্ঠাবোধ করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এখানে একটা ক্যাজুয়াল মিটিং, অত ফর্মাল না। মেরিনেস গ্রুপে আজকে আমাদের একটা বিদায় অনুষ্ঠান ডিরেক্টর আব্দুর রহমান পাটোয়ারির। আসলে আব্দুর রহমান পাটোয়ারি তার এই ব্যস্ততম সময়ের মধ্যে, বা আমি বলবো যে খুব দামি সময়, যেই সময়টা পরিবারকে দেওয়ার কথা, যেই সময়টা দেখা গেছে একটু রিল্যাক্স থাকার কথা, এই সময়টার মধ্যে ডিরেক্টর অনেকেই সময় দেয়, কিন্তু ও সময়টা দিছে একটু ব্যতিক্রমভাবে। ব্যতিক্রমভাবে বলতে দু একটা উদাহরণ যদি দেই, যে একদিন আমি ফোন দিলাম যে খুব ইমার্জেন্সি একটা মিটিং প্রয়োজন, যেটা হয়তো দিনের বেলা স্টাফরা যখন থাকবে তখন করা যাবে না। তো ওর ওই দিনই আবার বাসায় কেনাকাটা করে দিয়ে আসতে হবে, আরও কিছু কাজ আছে। তো আসরের পর রওনা দেওয়ার কথা, ওইগুলো কেনাকাটা করতে গিয়া আরও বিভিন্ন কাজ আসতেছে না। এদিকে আমি ওয়েট করতেছি, তো আমি ভাবছি হয়তো বা ক্যান্সেলও হইতে পারে। কিন্তু আলটিমেটলি ও রাত্রে 8:30 কি 9:45 দিকে অফিসে আসছে, সে উত্তরা থেকে। তারপরে মিটিং শেষ করে ও ফ্রি হইতে হইতে বেজে গেছে হলো 1:30। এবং এই 1:30টার সময় এখান থেকে আবার উবার নিয়ে বাসায় চলে গেছে। এই সময় কিন্তু ওই দিক দিয়ে অনেক সিকিউরিটি ইস্যু ছিল। হ্যাঁ, তারপরও এই কাজটা করছে। এখন আমার প্রশ্ন হলো, মানে এই কাজটা ও কেন করতেছে? ওয়াই? ও তো বিজনেস একেবারে বুঝে না যে তা না, আর হাত দিয়ে তো অনেক কিছু করছে, বা অন্যদের মতো ওইরকম না যে বিজনেস ইনভলভই না, অনেক জায়গায় ইনভলভ। কিন্তু মেরিনেস গ্রুপে আসার পরে কি কারণে সে এত ডেডিকেশন বা এত কিছু দিতেছে, এটা আমরা পরে ওর মুখে এক সময় শুনবো। আজকে আমাদের বিদায় অনুষ্ঠানে আব্দুর রহমানকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। তার আগে আমি একটা ঘোষণা দিতে চাই, সেটা হলো আমাদের যে সিস্টার কনসার্নগুলো আছে, এর মধ্যে সিরাজগঞ্জে আমরা জায়গা রেখেছি কয়েকটা সিস্টার কনসার্নের নামে। তা আমি কনফিডেন্সিয়ালিটি পলিসির কারণে কোন কোন সিস্টার কনসার্নের নামে জায়গা রাখছি আমি নামটা বললাম না। তো সেখানে আমাদের আরও অনেক সম্ভাবনা আসতেছে। তার মধ্যে বড় একটা হলো আমরা ওখানে মেরিন মিনারেল ওয়াটার এবং আমরা মেরিন কোলা, যেটা বা আমাদের সফট ড্রিঙ্কস, যেটা ইনশাল্লাহ ওটা আমরা ওখানে বের করব। এবং আমরা ওখানে আমাদের যে ইনস্ট্যান্ট নুডলস, যেটার প্রাণের এখন মান্থলি সেলস হলো একটা প্রোডাক্টে 120 কোটি টাকা, শুধু বাংলাদেশ এক্সপোর্ট ছাড়া, আরও বাড়তেছে। মেঘনা অলরেডি তাদের যে লাইন, এই লাইনের প্রোডাকশন ক্যাপাসিটি ওভার হয়ে যাওয়ার কারণে আরেকটা লাইন আনতেস, মার্কেটে এখনও চাইতেস। এই ইনস্ট্যান্ট নুডলস বাংলাদেশে
অল্প কয়েকজন ফুড সায়েন্টিস্ট আছে যারা এটা রেসিপি জানে, আলহামদুলিল্লাহ আওয়ার ফুড সায়েন্টিস্ট ইজ ওয়ান অফ দেম, যে এই রেসিপি জানে। তো আমরা ওইটা করবো ইনশাল্লাহ। তো এখানে সব মিলিয়ে আমাদের যেই বাজেট, সেখানে আমরা প্রিলিমিনারি যেই হিসাব নিয়েছি কোলা বাদে যদি আমরা শুধু পানিরই চিন্তা করি, সেখানে 2.5 থেকে 3 কোটি টাকা। আর আমাদের যেই ইনস্ট্যান্ট নুডলস, এটাও বড় সেট আপ, এটাও সেম এরকম 2.5 থেকে 3 কোটি টাকা। তো এখানে 6 কোটি টাকার আমাদের একটা ইনভেস্টমেন্টের জায়গা আছে, যেখান থেকে এই সেলস টিমের মাধ্যমে প্রতি মাসে মাসে এই টাকাটা প্রতি মাসে মাসে রোল করবে। এটা স্টক বিজনেসের মতো একবার রেখে বছর শেষে একবার না, প্রতি মাসে মাসে রোল করবে। কিন্তু ওই যে সেট আপের কারণে চিন্তা করতে হবে, এটা যখন আমরা শুরু করব আমাদের ফাইন্যান্সের উপর ডিপেন্ড করে, হয়তো আমরা 1 বছর পর থেকে প্রফিট পাবো। কারণ আমাদের এখানে কোনো টাকা পয়সার লস নাই, যেরকম আসবে ওই হিসেবে আমরা আগাইতে থাকি। ব্যাংক থেকে টাকা নেব না, যদি আস্তে আস্তে আসে তাহলে একটু আস্তে আগাই, এতটুকুই। আমাদের ফাইন্যান্স যদি ফুল পাই, দেখা গেছে আমাদের যেই সেট আপ, এগুলো আমরা 6 মাসেই প্রফিট এসে পড়তে পারি। তো এই জন্য এইগুলাতে মেরিনারদেরকে আহ্বান করা হলো। তা না হইলে আমরা এখানে বিদেশি ইনভেস্টর, বাইরের ইনভেস্টর আমরা খুব শীঘ্রই নিয়ে নিব। মেরিনারদেরকে আমরা তখন হয়তো ওই বড় পরিসরে আমরা তাদেরকে যে সুযোগটা দিতে চাইতেছি, এটা হয়তো আমরা তখন আর দিতে পারবো না, কারণ এটা নিয়ে তো বসে থাকা যাবে না। যেহেতু সিরাজগঞ্জের মতো একটা বিসিকের মতো একটা জায়গা, যেখানে চাইনিজরা ইন্ডাস্ট্রি দিতেছে, প্রাণের মতো কোম্পানি যেখানে জমি নিছে, স্কোয়ার মতো কোম্পানি যেখানে জমি নিচ্ছে, কাজী ফার্ম যেখানে জমি নিচ্ছে, তো সেখানে আমরা জমি নিয়ে তো বসে থাকতে পারবো না, আমাদের এটা করা লাগবেই। তো এই জন্য বিশেষ করে তোমরা এখানে যারা আসো, তোমরা তোমাদের যারা সিনিয়র আছে, জুনিয়র আছে, ব্যাচমেট আছে, এটা একটা প্রায়োরিটি টাস্ক হিসেবে নাও, মেরিনাররা উপকৃত হবে। প্রায়োরিটি টাস্ক যেটাকে বলে, যে না ফার্স্ট কাজ হলো এটা, এরপরে অন্য কাজ করো। তাহলে দেখবো ইনশাল্লাহ আমরা যেই পরিমাণ লোক একত্রিত হয়েছি, আরও ডিরেক্টর যারা আছে, যারা আমাদের ব্যাপারে জানে, উইদিন 1 to 2 years দেখবা আমাদের স্ট্যাটাস, আমাদের নিজস্ব পরিচয় কোথায় চলে যায়। 1 to 2 years দেখবা ইনশাল্লাহ। তো আমি আজকে একটা ঘোষণা দিতে চাই, সেটা হলো যে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর আব্দুর রহমান পাটোয়ারি, আব্দুর রহমান পাটোয়ারি আমাদের অ্যাডমিনের অনেক কাজ দেখছে, হ্যাঁ, এমনকি ও কাজটা এত সুন্দরভাবে আয়ত্ত করতে পারছে, এখন ওর অফিসে না আসলেও হয়। এখন ও শিপে চলে যাচ্ছে, এবং আমি বিলিভ করি ও শিপে গিয়ে কন্ট্রিবিউশন আরও বেশি রাখতে পারবে এখন, কারণ ফ্যামিলি টাইম তেমন দেওয়া লাগবে না, হ্যাঁ, এবং ও নেটওয়ার্কের মধ্যেই থাকে, আলাপ আলোচনা ওখান থেকেও প্রচুর করা যায়। এই লেভেলে আলাপ আলোচনাটাই হলো মেইন ম্যানেজমেন্ট লেভেল। তো আমি আজকে সবার সামনে আব্দুর রহমানকে, আমাদের একটা সিস্টার কনসার্ন আছে, এটার নামও আমি মানে কনফিডেন্সিয়ালিটি পলিসির জন্য বললাম না, মানে ওটাকে আমি ওকে অলরেডি মানে অফিসিয়ালি মানে ডিএমডি হিসেবে ঘোষণা করতেছি, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যেটা আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ রেজুলেশন করব। মানে আমার অবর্তমানে, অথবা ইন কেস অফ মাই ডেথ আর ইন কেস অফ মাই ভলান্টারি রিজাইন, অথবা এনিথিং, দেখা গেছে এই শূন্য জায়গাটা, অথবা দেখা গেছে যে কোনো কারণেই হোক, আমার অ্যাবসেন্সে ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবে, এখন ডিএমডি হিসেবে ওই করবে। আমি এখন আব্দুর রহমানকে অনুরোধ করব তোমার বিদায় বেলায় আমাদের মেরিনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার। আসলে শামীম স্যার যদিও তাবলিগ করে, কিন্তু আমার মনে হয় মিকাত আর আমি জানি না বাকিদের ব্যাপারে, শামীম স্যারকে আমরা চিনতাম না। ওয়ালিদ মনে হয় সেম, কারণ স্যার আসলে কোম্পানিতে সময় দিচ্ছে, ওনাকে আমি তাবলিগের সাথী হিসেবে কোথাও পাই নাই। তো আমি ওনাকে স্যারের ব্যাপারে প্রথম জানি, আমাদের সাজ্জাদ একটা ভিডিও শেয়ার দেয়, তো আমি দেখলাম যে সে স্যারের পাশে বসে কোনো একটা ভিডিওতে আসে, তো দেখলাম যে ভালোই সাজ্জাদের অ্যাক্টিভিটি। তারপরে আমি দেখলাম আমাদের ফয়সাল কবির ডিরেক্টর, আর মাহবুব
আমার সাথে কথা টথা বলে, সেও নিবে কি নিবে না, আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই, এই চলতেছিল আর কি। তো আমি ফার্স্ট কথা বলি ফয়সাল কবিরের কাছ থেকে স্যারের নাম্বার নিই শিবে থাকা অবস্থায়। এর আগে স্যারের সাথে আমার জীবনে কথা হয়নি, এবং অন্যান্য তাবলিগের সাথে যেরকম একটা সম্পর্ক থাকে, স্যারের সাথে কথাই হয়নি, দেখাও হয়নি কোথাও, কাকরেল হয় নাই, জামাতে হয় নাই, কোথাও হয়নি। তো আমি ফয়সাল কবিরকে বললাম, ফয়সালকে কী করবো? ফয়সাল কবির একটা কথা আমাকে বলছে, সুদমুক্ত প্ল্যাটফর্ম, আহ, অন্তত আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো যে আল্লাহ একটা চেষ্টা কিছু মানুষ করছিল, আমি তাকে সাপোর্ট দিছিলাম, এই নীতি দিয়ে দিলাম। মানে ওইটাকে একদম ইজি করে দিল। মানে আর কোনো হিসাব কিতাব আমার কাছে নাই। তো আমার কাছে বললো দিস ইজ এ গ্রেট কজ, সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম, কিছু মানুষ চেষ্টা করতেছে, মধ্যে আমি এটার একটা সঙ্গী হলাম। আমি স্যারকে প্রথম ফোন দিলাম, স্যার কোন ব্যাচের তুমি? আমি 44 ব্যাচের। আল্লাহ আলোচনা এই ফার্স্ট টাইম, মানে সারা জীবনের ভিতরে প্রথম, মানে এটা হচ্ছে এই যে সেপ্টেম্বর অক্টোবরে। তো যাই হোক, 24 অক্টোবরে পরে আমি জাহাজ থেকে নেমে স্যারকে প্রথম দেখতে আসলাম ওই পুরাতন অফিসে। আসার পরে আমার একটা সিস্টেম কি, আমি কিন্তু অলরেডি রিয়েল এস্টেটে আছি, এই যে আমার ক্লায়েন্ট, তারপরে ওই যে আমার ক্লায়েন্ট, এটা আমার কাছ থেকে ফ্ল্যাট নিচ্ছে, সো আমি কিন্তু নিউ না। তো আমার একটা সিস্টেম কি, আমি অলওয়েজ, আমি যেখানে যাই তারা সবাই, যেমন মোশাররফ ভাই, স্যার অন্তত জানে মোশাররফ ভাইয়ের একটা নেক্সট প্রজেক্টে আমাকে রাখতে চাইছে, আমি কিন্তু মেরিনার্স গ্রুপের জন্য থাকি নাই, কারণ দুই দিকে মনোযোগ দেওয়া যায় না, সেম প্রোডাক্টে দুই জায়গায় কাজ করা যায় না, এটা একটা নৈতিক সমস্যা হয়। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে যেহেতু মেরিনার্স গ্রুপ সুদমুক্ত প্ল্যাটফর্ম, আমার আবার একদম ভিতর থেকে না বুঝলে জিনিসটা ভালো লাগে না। এসে আমি কয়েকটা কাজ করছি কিন্তু খুব দ্রুত। প্রথমত আমি মনে হয় অনেকে আমার আগে ডিরেক্টর হয়েছে কিন্তু ফ্যাক্টরি ভিজিট করে না, এখন এমন লোক আছে। আমি ফ্যাক্টরি ভিজিট করছি, এবং আমার মনে হয় আমার কয়বার হয়েছে স্যার? 3বার হয়েছে মনে হয়। হ্যাঁ, 3বার ফ্যাক্টরি ভিজিট হয়ে গেছে। তারপর আমি ফরিদপুরে, ফরিদপুর মাদারীপুরের পাশে ফরিদপুরে আমি একটা গ্যাদারিং হয়েছিল, মিটিং হয়েছিল, ওটাতে আমি, যে ওনারা যে বলে ওনাদের এসআর আছে, এটা আছে, ওইটা আছে, এরা কারা আসলে, আমি এদেরকে গিয়ে দেখতে গেলাম। আমি কিন্তু এগুলো সব করছি অনেকটা, মানে আমার নিজের এতমিনানের জন্য, আমি যে একটা ইফোর্ট দিব, আগে তো আমি নিজে বুঝতে হবে। পরে আমি গেলাম ওই সিলসিলায়, আমি অনেক সময় দিলাম, মাঝে মাঝে মাহবুবে ফোন দিতাম, তুইও আয়, সে আসবে আসবে করে আর আসে না, তো আমি একা একাই থাকি। যাই হোক, তো এরপরে আমি আস্তে আস্তে দেখলাম এদের মার্কেটে, আমি যখন মাদারীপুর চিল্লায় যাই, তো চিল্লায় যাওয়া অবস্থায় আমাদের ওইখানে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, ওই ছাত্রদেরকে আমরা খাওয়াইছি। তো আমার কথা হয়েছে যে মেরিনের চিনিগুলো চাল আছে কিনা একটু দেখি। তো ওইখানে মার্কেট ঘুরতে গিয়ে আমি দেখলাম যে এক জায়গায় আছে চিনিগুড়া চাল, তো খুব ভালো লাগছিল। তো ওকে বললাম যে 10 কেজি চাল লাগবে, তো বলছে আমার কাছে 5 কেজি আছে, বাকিটা আমি দেখি আসাদদের সাথে কথা বলে। তো ও আসাদদের ফোন টোন দিতেছে, তো আমি তো জানি ও কাকে ফোন দিচ্ছে। তো ওরা আমাকে বলতেছে চালটা কিন্তু খুব ভালো, আপনি ঠিক চালটা নিছেন। আমি বললাম, কেন? এটা সরকারি চাল। সরকারি চাল কীভাবে বুঝলাম? সে ও ভাবছে মেরিন মানি সরকারি। তো আমাকে, তো আমি চালটা নিলাম। এটা একটা ভালো লাগে যে না, মার্কেটে আমাদের প্রোডাক্টটা আছে। এসব কিছু মিলিয়ে পরে আরও বেশি সময় দেওয়া শুরু করলাম। দ্বিতীয় হচ্ছে আমি স্যারকে খুব, স্যারের সামনে বলতেছি, আমি স্যারকে খুব ফলো করতাম। মানে আসলে কথা হচ্ছে কি, মানে আমি এটা ওই দিন যা লিখছি তাই সত্যি কথা, এটা বাকি ও আরও ভালো জানবে, স্যারের আগের পার্টনার কিন্তু রেস্টুরেন্টের, স্যারের সাথে চলা কিন্তু কঠিন, এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি। স্যার আর আমরা ধরা খাই মশা মাছের ভিতরে হাইটে আসছি এই রেল লাইন দিয়ে, স্যার আমার ভাই কই নিয়ে যেতেছে, স্যার আমরা ওই কারণ বাজার নামছি, স্যার হাইটা চলে আসবে এখানে, হ্যাঁ, তো এটা কি একটা ব্যাপার। তো স্যার আমার বলতেছে ভাই কি হইতেছে, আমি তো কিছু বুঝতেছি না, স্যার চলেন কি আর করবেন, স্যারের সাথে বসছেন। হ্যাঁ, তো যাই হোক, তো কেন কঠিন বললাম, মানে আসলে এই গ্রোয়িং কোম্পানিতে কিন্তু ম্যানেজিং ডিরেক্টরদেরকে একটু কি হতে হয়, টাইট হতে হয়। যদি শুরুতেই লাক্সারি জীবনযাপন শুরু হয়, এটা কিন্তু কঠিন। কিন্তু এখন আমার, পরে আমি সব কিছু বোঝার পরে আমি যখন দেখলাম যে না, এখানে সব কিছু খুব, আমাদের যে অ্যাকাউন্ট অফিসার আছে সব কিছু সিস্টেমেটিক চলে, স্যার যে বসে বসে অ্যাকাউন্ট হিসাব করে তা তো না, এখানে লিগ্যাল টিম আছে, আমাদের একজন চিফ লিগ্যাল অ্যাডভাইজার আছেন সুপ্রিম কোর্টের। মানে আমার কাছে ভালো লাগছে যে স্যার যে জায়গায় যে লোকটা দরকার ওই জায়গায় ওই লোকটাকে বসাইছে, এই জন্য পুরো কোম্পানিটা সিস্টেমেটিক ওয়েতে চলতেছে। ফ্যাক্টরিতে গেলে যারা যায় নাই, আমি বলবো যে ফার্স্ট কাজ হচ্ছে ফ্যাক্টরিতে ভিজিট করা। এই যে একটা ফ্যাক্টরিতে কিন্তু সহজ না, এখানে প্রোডাক্ট কিনতেছে, সেটা আবার কিউসিতে পাশ ফেল আছে,
কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে খাবারের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চানাচুর একটা আমি সবসময় খাই, ভালো লাগতেছে মেরিন ব্র্যান্ড। আমরা যখন ওই ইয়ার চানাচুর খাইতাম বারবিকিউ অথবা যেটা ছিল ইয়ার বম্বে সুইটসের, এটা স্বাদ কিন্তু সবার মনে একটা মুখস্থ আছে। হঠাৎ করে যদি টেস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু পুরো ফল করবে। এখন কিউসিতে কিন্তু একটা স্বাদ এক থাকে কিভাবে, মানে প্রোডাক্টটার যে কাঁচামাল এটা কিন্তু সবসময় কি থাকতে হবে, ভালো থাকতে হবে, একই কোয়ালিটি থাকতে হবে। এখন এই যে এটা আসতেছে কিউসিতে পাস করে বিল হইতেছে, তারপরে আবার প্রোডাকশনে যাচ্ছে, প্যাকেজিংয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আবার ডিলাররা ফোন করে আবার মাল পাঠানো হচ্ছে, এটা একটা ইকোসিস্টেম না? এটা নিজের চোখে না দেখলে সে ব্যবসাটা বুঝবে কীভাবে? মানে সে তো ধারণাই পাবে না। এখন দূর থেকে অনেক ডিরেক্টর আছে আমাদের 170 জনের ভিতরে, আমি জানি না, আমার মনে হয় 40 থেকে 50% ডিরেক্টর এখনও যায়নি, জাহাজে বসে বসে বিজনেসটা করতেছে। আর একজন যদি একটা খোঁচা মারে তার কনফিডেন্স লেভেল একেবারে নাইমাল্য হয়ে যেতেছে। না, এটা ট্রু, এটা হইতেছে কিন্তু ইনভলভ না হওয়ার কারণে। ডিরেক্টর ঠিক আছে, আমরা অনেকটা স্লিপিং ইনভেস্টর, বাট তার মানে অন্তত আমাকে একটা কন্ট্রাক্টে 3টা মাস সময় দিই, এরপর ঘুমাই, সমস্যা তো নেই। আমার কথা হচ্ছে আগে বিষয়টা কি করি, আমি একটু ফুললি জিনিসটা জেনে নিই যে কী হইতেছে। তারপরে আমি যেটা দেখলাম যে আমাদের এই যে এসআর বা যারা আছে, আমি নিজে এদের সাথে মাদারীপুর গিয়ে কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আমি ওইখানকার, আমি বলছি যে এখন কে কে ডিউটিতে আছে, আমি ইয়াকে বলছি, স্যারকে আমি পরে জানাইছি। তো হেড অফ অপারেশন আমাকে পাঠাইছে যে এখানকার টিএসএম হচ্ছে, আমি ওকে কল দিয়েছি, 3জন দেখলাম যে মসজিদে চলে আসছে, মানে অ্যাক্টিভ আছে। আমার তো দেখতে হবে যে আসলে ফিল্ডে কী হচ্ছে। আমি কিন্তু এগুলো সব চেক করছি, চেক করার পরে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে না, এখানে চেষ্টা চলতেছে, এত কোনো সন্দেহ। এটা যদি হয় তাহলে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ দিতে কী করবো না, কুণ্ঠাবোধ করবো না। এখানে আমি একটা সহজ কথা বলি, আসলে কি আমরা মেরিনাররা চিন্তা করে দেখি, আমি তো বইয়ের বিজনেসে করছি, আমার বইয়ের দোকানে ও গেছে, মিকাত গেছে, তুমিও তো গেছো, আমার বিজনেস কিন্তু কয়েকটা আছে, বুঝছো? এখন আমার ওই বইয়ের দোকানে আমি ছোট্ট একটা দোকান নিয়েছিলাম, 3জনকে বসা যায় না, বসলে দোকান বন্ধ হয়ে যায়। এটা দিয়ে যে আমার কি খুশি লাগছিল, বুঝছো? আমার কাছে মনে হয় যে মেরিনাররা বিজনেস করলে বুঝতো যে এটা কত বড় সেট আপ। সত্যি কথা, একটা অফিস তুমি নিজে ভাই কষ্ট করে দিয়া দেখো, এই এক রুমের একটা অফিস দিলে তোমার কাছে যে কি মানসিক শান্তি লাগবে, যেটা তুমি কষ্ট করে সেট আপ দাও তাহলে বুঝবা। এটা কিন্তু এত সিম্পল না। ও দোকান একটা আছে ওর, কিন্তু এতে যাত্রাবাড়িতে, কত স্কোয়ার ফিটের দোকান এটা? হ্যাঁ, 120। আমি মোটামুটি ব্যবসা হিসাবে খোঁজ খবর রাখি, 120 স্কোয়ার ফিটের দোকান একটা নিয়ে দেখো ওর কত ফিকির। আমরা একটা রেস্টুরেন্ট দিই, এটা কতটুকু সেট আপ, ছোট্ট একটা সেট আপ। এই সেট আপ নিয়ে আমরা কত খুশি হই। আর এত বড় একটা সেট আপ, এখানে আমাদের এসএম আছে, মানে সেলস ম্যানেজার, তার আন্ডারে আরএসএম, আরএসএম এর আন্ডারে টিএসএম, টিএসএম টেরিটরি সেলস ম্যানেজার, আর আরএসএম হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার, তার আন্ডারে আছে এসআর। এই যে পুরো সেট আপটা, এটা কিন্তু সহজ না। এটা যদি একবার বিল্ড আপ হয়ে যায়, তাহলে আমি মার্কেটে যদি আজকে একটা আতর ছাড়ি, কথার কথা, আমার তো আতর প্রোডাক্ট না, তাহলে এটা আগামীকালকে প্রত্যেকটা দোকানে ডিসপ্লে হবে। এটা তো সাংঘাতিক জিনিস, কিন্তু এটা বিল্ড আপ করা তো টাফ। এই টাফ টাইমটা আমরা যাচ্ছি। কেন টাফ? আমি কিন্তু এই যে অডিট করে আমার একদিন মাথায় গেল অডিটটাকে একটু দেখে আসি, মানে আমি কোনো শব্দ এই শুনে আমি পছন্দ করি না। মানে আমি চলে গেছি টাঙ্গাইল, টাঙ্গাইল গিয়ে আমি গিয়ে দেখলাম আরে এটা তো সাংঘাতিক জিনিস, যে আমাদের যিনি ডিস্ট্রিবিউটর, ডিলার, ডিলার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লোক। আমাদের লোক কেন? মানে আমরা তাহলে বিপক্ষ লোক কারা এটা বলতেছেন? আমাদের যারা সেলসম্যান এরা কিন্তু এমপ্লয়ি, ডিলার কিন্তু এমপ্লয়ি না। আমি প্রথম ডিলার পয়েন্টে যাই, এটা কিন্তু একটা কমন, এই জিনিসটা জানা খুব দরকার। মানে প্রাণ ব্যবসা করতেছে কিভাবে, আমি কিন্তু এগুলো গিয়ে গিয়ে বুঝছি, এই ব্যবসা তো আমি করি নাই। ডিলার একটা সাংঘাতিক জিনিস। ডিলার পয়েন্টে একটা ডিলার কিন্তু একমাত্র ডিলার হচ্ছে যে, মানে আমার যে এসআর, আমার যে টিএসএম, আরএসএম, এরা কিন্তু কেউ আমার কোম্পানিতে 1 টাকা ইনভেস্ট করে না, এরা কিন্তু ওটা বেতন নেয়। পুরো সিস্টেমের ভিতরে একজন ব্যক্তি আছে যে টাকা ইনভেস্ট করে, সে কে? ডিলার। এইটা কিন্তু একটা বড়, এটা কিন্তু আগে বুঝতে হবে। তার মানে এখানে একমাত্র ইনভেস্টর হচ্ছে কি? ডিলার, যে আমাকে সরাসরি টাকা দেয়। তো ডিলার যখন টাকা দিচ্ছে, তাহলে এখানে ডিলার আমার লোক না? আর তাহলে আরএসএম টিএসএম এরা কে আসলে? এরা আমাদের এমপ্লয়ি, এরা এদের সুবিধা দেখবে। তাহলে আমি গিয়ে দেখতেছি ডিলার বলতেছে যে, আমি ওনাকে বললাম আপনার সাথে হেড অফিসে কারো যোগাযোগ হয়? বলছে না, আমি টিএসএম রে চিনি, টিএসএম এর দিয়ে ব্যবসা দিয়েছি, টিএসএম যেদিন বলবে ব্যবসা ছেড়ে দিব। মানে পুরো সিস্টেমে কিন্তু নষ্ট। মানে সে ব্যবসা করতেছে, সে তো মালিক পক্ষ ছিল, কিন্তু সে হয়ে গেছে এমপ্লয়ি পক্ষ। মানে সে টিএসএম দেখে ব্যবসায় নামছে, এখন যদি টিএসএম আমাদেরকে কি করবে? ব্ল্যাকমেল করবে না? কিছু হলে ডিলার তুইরা যাবে, তাকে আমি চাপ দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। সাথে সাথে আমরা আলী হায়দারকে ফোন দিছি যে তুমি 1-to-1 ওর সাথে যোগাযোগ করবা। ওনাকে বলছি আপনি টিএসএম 100টা আসবে, আপনি আমাদের লোক। ও মানে ওইটাই ও জানে না,
এখন এটা কেন হয়েছে, কারণ আমরা নতুন কোম্পানি, ও যে ডিলারশিপ নিছে ও কিন্তু আসলে অত এক্সপিরিয়েন্স ডিলার না, বিদেশ করে আসছে, কথার কথা বিদেশ করে আসছে, কিছু টাকা হয়েছে, কমে ডিলার নিয়ে নিছে। কিন্তু যারা 50টা 60টা 20 কোটি টাকা ইনভেস্ট করে ওই ডিলারকে আমরা পাইছি, এখন পাচ্ছি। তাহলে এটা ওই ডিলার কখন আমাদের প্রোডাক্ট নেবে? যখন দেখবেন আমরা মার্কেটে টিকে যাচ্ছি। তারা ওয়েট করে যে কোম্পানি টিকে কিনা, এই জন্য সময় লাগবে না, এই সময়টা কিন্তু দিতে হবে। এখন কি হইতেছে, আগে যেখানে 20,000 টাকার মাল নিত না, এখন কিন্তু 2 লাখ টাকা অগ্রিম দিয়ে দিতেছে। এটাই আমাদের ব্র্যান্ডিং। এটা যখন আরো বেশি হবে তখন আমরা, ওরাই আমাদেরকে বলবে যে আপনারা এই প্রোডাক্টটা বের করেন, আমরা টাকা দিতেছি। যদি আমার 250 ডিলার হয়, প্রত্যেকে 2 লাখ করে দেয়, কয় টাকা উঠে? তাহলে আমি কাট, হ্যাঁ কত, 5 কোটি টাকা দিয়ে কোনো প্রোডাক্ট বের করার কোনো ব্যাপার? তার মানে আরেকজনের টাকা দিয়ে ব্যবসা করতেছি, সেম ব্যবসাটা কিন্তু বইয়ের ব্যবসাতে আছে। এগুলো কিছু জিনিস কিন্তু মৌলিক জিনিসগুলো এক রকমারি। কি করে বাংলা ইসলামী টাওয়ারে যায়, গিয়ে যে কোনো একটা ইসলামিক প্রকাশনে যেই বইটা বেশি চলে তাদেরকে অগ্রিম 5 লাখ টাকা দিয়ে বলে আপনি 1000 কপি ছাপান, আমাকে শুধু 20%-এর জায়গায় 35% ডিসকাউন্ট দিবেন, কারণ টাকাটা দিচ্ছে কে? সে। তখন কোম্পানি কিন্তু 1 টাকাও লাগতেছে না। আমরা আছি এখন কোম্পানির পজিশনে। এই যে আস্থাটা, ডিলারদের আস্থাটা যেদিন অর্জন পুরোপুরি হয়ে যাবে এবং ভালো ভালো ডিলাররা যখন আমাদের প্রোডাক্ট নেওয়া শুরু করবে, তখনই কিন্তু বুম হবে। কিন্তু এই সময়টা দিবে কি? এর আগে এই যে মাঝে মাঝে এসে খোঁচায় দেখা যাচ্ছে যে। এবং আরেকটা জিনিস আমি যেটা ফিল করলাম, যেমন এটা সাজ্জাদ উদ্দিন প্রতিবাদ করছে, বিসিক সিরাজ যতগুলো বিসিকে পর্যন্ত হয়েছে এর মধ্যে সিরাজগঞ্জের বিসিক কিন্তু ওয়ান অফ দ্য টপ। এই বিসিক যে অলরেডি চীন তার মনে হয় 3 ভাগের 1 ভাগে নিয়ে নিছে ওরা, যতটুকু। কতটুকু নিছে স্যার এটা? 400 একরের মধ্যে 180 একর। 400 একরের মধ্যে 180 নিয়ে নিছে চীন। স্কোয়ার আছে, প্রাণও আছে। এমন একটা জায়গাকে ওই দিন আমাদের যে কোনো একজন ডিরেক্টর বলছে বালুর চর, এবং কোনো ডিরেক্টর প্রতিবাদ করেনি। মানে এমন একটা জায়গাকে সে বলতেছে কি বালুর চর। আর ফ্যাক্টরিকে বলতেছে টিনের ফ্যাক্টরি। টিনের ফ্যাক্টরি তো বেশিরভাগ ফ্যাক্টরিতে এখনই কি দালানের ফ্যাক্টরি হয়ে যাবে? তুমি তো প্রোডাকশনে দেখবা। তার মানে দেখা যাচ্ছে অল্পতে কিন্তু আমরা কি হয়ে যাচ্ছি, কনফিউজড হয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস, আমার একটা থাম্ব রুল আছে। থাম্ব রুলটা কীরকম, মানে আমাকে যখন কেউ কোনো অভিযোগ দেয় তখন আমি দেখি যে এটা করে উনি কি করছে। কিছু জিনিস আছে, সন্তান যখন বেশি হয়ে যায় তখন কিন্তু একটু মেনটেন্যান্সটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তখন অনেকটা খেলাফত স্টাইলে কিন্তু মাঝে মাঝে চালানো লাগে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি যদি সবাইকে হেভি করি, এখানে 90% ব্যবসা বোঝে না। আর আমি যদি সবার কথা শুনতে যাই, ব্যবসা কিন্তু কোথায় যাবে? এখানে একটু টাফ কিন্তু হইতেই হবে। এর কথা জাহাজের ক্যাপ্টেন যদি সব ক্রুরে খুশি রাখতে যায়, এটা কিন্তু জাহাজ চালানোটা কি হয়ে যাবে, এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। এখানে কিছুটা, এই জন্য এমডির একটা জায়গায় এমডির একটা ইয়া থাকতে হয়, যে তার কিছু ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা তাকে দিয়ে রাখতে হয়। এখন একজন আমি এসে বললাম আমরা কতজন, এখন আমি বললাম আমিও তো ডিরেক্টর, আমি বললাম স্যার আমার একটা স্কুল আছে ওইখানে 100 বছর ফুটতে হবে, আমি স্পন্সর করতে চাই, মানে আমি কিছু দিতে চাই সেখানে। আমি যেহেতু ডিরেক্টর, আমি ওখানে বলবো যে আমার কোম্পানি, তা আমি মোটামুটি 10,000 টাকা মাল নিয়ে গেলাম। স্যার এসে বললো আমি তো উত্তরা মিরপুর রাকিন সিটিতে থাকি, আমার কমিটির জন্য আমি 10,000 টাকা একটু স্পন্সর করবো। তো আমরা তো মাল শেষ। এখানে বিষয়টা তো আসলে সবার হ্যাপি করা কি সম্ভব? এমন কিছু হয়েছে এখানে, স্যার বাধা দিচ্ছেন, এইটাও কারো ইগোতে লাগছে, কারো আত্মীয় স্বজন এখানে সেলস টিমে ছিল, তাকে বের করে দেওয়া হয়েছে তার অযোগ্যতার কারণে, অনেকেই বের হয়েছে, সে ওয়ান অফ দেম। এখন তার ওয়াইফ এটাকে আবার পার্সোনালি নিচ্ছে। এইগুলো তো আসলে এরা আবার এগুলাকে ছড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা যদি স্ট্রং থাকি, আমরা তো জানি, অন্তত এইটুকু যদি কেউ জানে যে টাকা পয়সা তো এখান থেকে কেউ কোথাও সরাচ্ছে না। আমি ফোনও দিছি, ফোন দিয়ে বলছে আচ্ছা সব কিছু ঠিক আছে, যে কমপ্লেন করতেছেন উনি কি টাকা পয়সা কি নিজের অ্যাকাউন্টে কিছু নিছে, এরকম কোনো প্রবলেম আছে? না, এগুলো কোনো সমস্যা না। এটা সেও বলে না, তার সমস্যা তাকে এমডি থেকে বাধ্য হয়েছে। আচ্ছা আমি যদি ওকে প্রশ্ন করি তুমি খুশি আছো ওকে এমডি দিয়া, আর তুমি বলো না যে এমডি হইতে চাইতেছে, তুমি খুশি কিনা তাকে এমডি দিতে? তাহলে ভাই আমরা কি মেনে নিব? সে হলে কি আমরা মানবো? এটা তো সিম্পল। এখন কেন সে এমডি আগে ছিল, এই কোশ্চেনটা আমি স্যারকে করতে পারি, কিন্তু সে এমডি থাকবে, সে যদি থাইকাও থাকে কোনোভাবে, তাকে তো বাদ দিতেই হবে, এতে কি কিন্তু কোনো সন্দেহ নাই। তা আমার কথা ভাই, এখন সে কি চাইতেছে? হ্যাঁ যাই হোক, আমার কথা হলো যতদিন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে, এবং এটা যে পজিশনে এখন আছে, আমি হেড অফ অপারেশনের সাথে আমি যখন সাভার গেছি ওনার সাথে অনেকক্ষণ, আমরা একটা রেস্টুরেন্ট দেখতে গেছিলাম, ওনার আমি জিজ্ঞেস করছি যে আপনার টার্গেটটা কি। আমি কিন্তু ওনাকে ভালোই পুক করি যে আপনার প্ল্যান কি। আমার কথা হচ্ছে ওনার মাথায় প্ল্যান থাকতে হবে
উনি যদি আমাকে ভিশনটা দেখাইতে পারেন ক্লিয়ারলি, তাহলে বুঝবো যে না, সে জানে কি করতে হবে, সময় লাগুক। উনি আমাকে সুন্দর করে বোঝালো যে আমাদের প্রত্যেকটা যে এসআর আছে, আমাদের টার্গেটটা হচ্ছে প্রত্যেক এসআরকে আমরা 3 লাখ করে কি দিছি, টার্গেট দিছি। তাহলে এসআর যদি কত 3 50 লাখ করে হইলো না, 3 লাখ করে হইলে 3 12 36, কতজন করে জানেন স্যার এসআর? একজন এসআর হলো 3 লাখ করে, কতজন এসআর থাকে টিএসএম এর আন্ডারে? 6 জন। 6 জন থাকে। তাহলে 3 6 কত, 18। তাহলে 18 হইলে 50 জন আছে। হ্যাঁ টোটাল আছে কত, 50 50 জন আছে। মানে একজন আরএসএম এর আন্ডারে বিক্রি হবে 50 লাখ নাকি? প্রথম অবস্থায় 50 লাখ। আরএসএম আছে আমাদের হইছে পরে আস্তে আস্তে 12। আরএসএম আমাদের আছে 12 জন। 50 লাখ হইতে হলে একজন এসআর 2 লাখ করে বিক্রি করলে হয়। একজন আছে 2 লাখ করে। তাহলে আমার আরএসএম আছে কতজন, 12 জন। যদি প্রত্যেকটা আরএসএম এর আন্ডারে 50 লাখ হয়, তাহলে আমার কত হইতেছে, 6 কোটি। আমি কিন্তু 4.5 5 গেলে ব্রেক ইভেন হয়ে যাবে। তার মানে তার একটা ক্লিয়ার ভিশন আছে। আমি তাকে একদিন জিজ্ঞেস করছি চার্ট দেখে, ওই যে কোনো অ্যাক্সেসের কথা বলে না, আমি অ্যাক্সেস নিলাম কিভাবে? আমি একদিন দেখি হঠাৎ করে আমাদের যে প্রতি মাসে যে ভর্তুকি, এটার মার্জিনটা হঠাৎ করে কয়েক লাখ বাড়ছে। আমি ওই মাসটা তাকে জিজ্ঞেস করলাম এই মাসে বাড়লো কেন? সে আমাকে ক্লিয়ার দেখালো ওই মাসে এই নর্থ বেঙ্গলের জন্য না সাউথ বেঙ্গলের জন্য নতুন 2টা এসএম যুক্ত হয়েছে। এখন এইটাকে তোমার হঠাৎ করে একটা মাসে তোমাকে এটা কি করতে হবে? সে তো এসে সেল শুরু করে দিতে পারবে না, তাকে অ্যাডজাস্ট হইতে হবে। তো সে দেখছে যে হ্যাঁ তার অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওই মাসে বেতন বাড়ার পরিমাণ সব কিছু মিলে যাচ্ছে। সো এটা ওকে। এই জিনিসগুলো এখন কথা হয়েছে, এটা যদি তুমি জাহাজ থেকে প্রশ্ন করো, তোমার কয়টা বুঝাবে বলো তো আমারে? এটা তো ভাই ছোটখাটো জিনিস না যে বাদাম 100 টাকার কিনছি, 90 টাকা বেশি 10 টাকা লস, বিষয়টা কি এরকম? তা তো না। আমার কথা হয়েছে যে স্যার তো অফিসে আসলে দেখায়, আমরা যখন ছুটি পাই, আমি বলো বেশি না, যারা ঢাকায় আছে এতজন তো সহজ, খালি 1 মাস 1.5 মাস একটু আসা যাওয়া করলেও কিন্তু যথেষ্ট পরিমাণ আইডিয়া সে পাবে। আমি স্যারের কথাই বলি, আমি আসার পরে স্যার তখন জাহাজে ছিল, লাস্ট 1.5 মাস 2 মাসে স্যার আসার পরই দেখি যে এমওএইচএস থেকে শুরু, রেস্টুরেন্ট থেকে শুরু, একদম ফ্রন্ট লাইনার। এখানে যে অ্যাক্সেস নিতে চায় তার অ্যাক্সেস নিতে কিন্তু কোনো বাধা নাই। আজকে যদি কেউ বলে কালকে থেকে স্যারকে সময় দেবো, দেখবো স্যারের পাশে তাকিয়ে দেখা যাচ্ছে। এটা কি বিলিভ করো কিনা, এটা কিন্তু ট্রু। কিন্তু দেখা যায় কি বেশিরভাগ স্যারের সাথে আসার পরে যখন দেখে আরে রাত্রে তো 8টা 9টার আগে যাওয়া যায় না, এরপর আর খুঁজে পাওয়া সাজার দৌড় দিছে ওই দিন। আমি বলছি যে না, সবসময় এমন হবে না। তুই স্যারকে বলবি স্যার আমার তো ওই যে ও হাসতেছে কারণ ও কয়েকবার ধরা খায় এখন আর আসে না অফিসে। তা আমি বলছি 1টা মাসের জন্য একটু টাইম নিয়ে আসলে, মানে স্যার কিন্তু রাখতে চায়। ছেলে পেলে 1 দিন 2 দিন থাকার পরে যখন দেখে যে কাজ কি হয় না, আর স্যারের তো কোনো টাইম লিমিট নেই, এই অফিস 24 ঘন্টায় খোলা, সবাই চলে যায়, স্যার বসে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়। কিন্তু আমি থাকি আমি বুঝি, আমার যে সন্দেহ এটা দূর করি, তাহলে না আমি এখানে ফুল ফোর্সে কি করতে পারবো। ভাই আমি কেন শ্রম দিই এটা বলি এবার। স্যার এই কোশ্চেনটা করছে, আমি বিজনেস করে আমি দেখছি আমি যতটুকু আনতে চাইছি এটা আমি পারি নাই। এটা যেহেতু এতটুকু আসছে, আমার কথা আমি এখান থেকে এটাকে আর একটু কি করবো, সামনে নিয়ে যাবো, এতটুকু, দ্যাটস ইট। কারণ আমি দেখছি আমি এতটুকু আনতে কখনোই পারবো না। স্যার যেহেতু কষ্ট করে, বাকি সব ডিরেক্টররা যারা সাপোর্ট দিয়েছে স্যারকে, যারা বিগিনিংতে তারা যেহেতু কষ্ট করে একটু কানছে, এখন আমরা যারা নতুন জয়েন করছি, যে মিকাত আছে, আমি আছি, বা যারা আছে, আমাদের কাজ হচ্ছে এটাকে এই পজিশন থেকে আর একটু কি করা, সামনে নিয়ে যাওয়া। বাস এতটুকুর জন্য আমার বিজনেস আছে এবং আলহামদুলিল্লাহ। বাট আমার কথা হচ্ছে অন্যান্য বিজনেসম্যানদের প্রবলেম আছে। প্রবলেমটা কি, এরা সুদ একটা টাইম পরে যখন ব্যবসা বড় হয়ে যায়, এরা কোনো না কোনোভাবে সুদের সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। এই জন্য আমি ওখানে সেফ মনে করি নাই, আমি আগে যেখানে ছিলাম। তো এই জন্য এখানে আমি দেখছি স্যারের ব্যাপারে খুব স্ট্রিক্ট। তো এই জন্য আমার যা শ্রম আছে, আমি এটাও নিয়ত করছি, স্যারকে বলছি যে এটাতে কি আউটপুট আসবে আমি জানি না, বাট আমি আমার যতটুকু আছে বাকি ইয়াতে আমি ফুল ফোর্সে আমার ইয়াটা দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। Mariners Group, a business revolution for the mariners community.